নমস্তে, আপনি শুনছেন মানব পরিচয়ে। গত পর্বে বিচারক হরিশচন্দ্রের মানবিক বিচার নাসিরের হৃদয় ঘৃণার প্রাচীর ভেঙে দিয়েছিল। এখন জেলে ভালো সাহিত্য পড়ে নাসির নিজেকে একজন উন্নত মানুষে রূপান্তরিত করছে। কিন্তু নাসির এই বিষয়ে অবগত নয় যে তার নিজের সত্য বচনই তার জন্য বিপত্তি হয়ে দাঁড়িয়েছে। নাসির করতে বলেছিল, আপনি তো যেকোনো মুসলমানের চেয়েও বেশি ভালো মুসলমান। কট্টরপন্থার পাল্টা আঘাত। সংবাদপত্রগুলোতে ছাপা হওয়া এই কথাটি কট্টরপন্থীদের কাছে নিজেদের সমালোচনা বলে মনে হয়েছে। তারা নাসিরের বিরুদ্ধে ফতোয়া জারি করেছে, সম্প্রদায় তাকে বর্জনের নির্দেশ। মুক্তি। যখন নাসির জেল থেকে মুক্তি পেল, তখন ফতোয়ার কারণে তার কোনো বন্ধু তাকে স্বাগত জানাতে আসেনি। কিন্তু মায়ের ভালোবাসা কোনো ফতোয়ার ধার ধারে না। একাকী, জীর্ণ আম্মি জেলের গেটে তাকে স্বাগত জানালেন। নাসির এখন নম্রতার সাথে ওয়ার্কশপ চালায়, কম পারিশ্রমিক নেয় এবং গ্রাহকদের প্রসন্ন দেখে সন্তোষ পায়। গত 3 বছরের তিক্ততা ধুয়ে মুছে সে জীবনের নতুন ইনিংস শুরু করেছে। অসম্ভব ক্ষমা প্রার্থনা। নাসিরের মুক্তি পাওয়ার 10 দিন হয়েছে, কিন্তু সে নিজের আত্মার বোঝা হালকা করতে চায়। সে আম্মিকে বলছে, কাল আপনি আমার সাথে চলুন। আমি ফিরদৌস এবং তার স্বামীর সাথে দেখা করে ক্ষমা চাইতে চাই। অতীত থেকে দূরত্ব। আম্মি তাকে বোঝাচ্ছেন যে ফিরদৌস নিজের নতুন সংসারে সুখে আছে, এবং অতীতকালের ভয়ানক ছায়া যেন তার ওপর না পড়ে। তারপর নাসির জানতে পারে যে হরিশচন্দ্র জি বদলি হয়ে গেছেন এবং নাসির এই ভাগ্যকে মেনে নেয় যে এখন সে আজীবন তাদের জন্য প্রার্থনা করবে। কিন্তু কট্টরপন্থা এত সহজে হার মানতে চায় না। রাতে হাঁটার সময় অন্ধকার গলিতে নাসিরের ওপর খঞ্জর দিয়ে হামলা হয়। কর্মের ফল। খঞ্জরটি নাসিরের ঠিক সেই জায়গায় লাগল, যেখানে তার ছোড়া খঞ্জরটি সেই সময়কার গর্ভবতী ফিরদৌসের গায়ে লেগেছিল। সন্দেহ। পুলিশকে নাসির জানিয়েছে যে আক্রমণকারী কোনো ব্যক্তিগত শত্রু নয়, বরং তার বিরুদ্ধে ফতোয়ায় উত্তেজিত কোনো কট্টরপন্থী। নাসিরের সুধরে যাওয়া জীবন কি কট্টরপন্থার এই পাল্টা আঘাত থেকে বাঁচতে পারবে? আর নাসিরের আম্মি, যিনি সারা রাত জেগে আছেন, তাকে এখন কোন অঘটনের সম্মুখীন হতে হবে? শুনুন পরিবর্তনের অগ্নিপরীক্ষা, মানব পরিচয় এ। আপনি শুনবেন পর্ব 12, ফতোয়া, মুক্তি এবং কট্টরপন্থার পাল্টা আঘাত। এখন সরকারি লাইব্রেরি থেকে নাসিরের চাওয়া সাহিত্য তাকে পড়ার জন্য দেওয়া হতে লাগল। ভালো সাহিত্যের প্রভাব তার ওপর আশানুরূপ ভালোই পড়ছে। নাসির এই দিনগুলোতে নিজেকে বদলাচ্ছে এবং একজন ভালো মানুষ হিসেবে নিজেকে অনুভব করতে শুরু করেছে। জেলের অন্যান্য কয়েদি এবং জেল কর্মীরাও তার বদলে যাওয়া রূপে প্রভাবিত হতে শুরু করেছেন। একজন কয়েদির মধ্যে আসা ভালো পরিবর্তন অন্যান্য কয়েদিদের ওপরও ভালো প্রভাব ফেলে। নাসিরকে দেখে আরও কিছু কয়েদি এখন পড়াশোনার দিকে আকৃষ্ট হয়েছে। জেলের এই ইতিবাচক পরিবেশ দীর্ঘমেয়াদী ভালো প্রভাবের ভিত্তি হতে পারে। নাসির যখন এসব করছিল, তখন সে এই কথা জানত না যে তার আদালতে বলা এই শব্দগুলো। জজ সাহেব, আমি আপনাকে কাফের মনে করতাম, কিন্তু আপনি তো যেকোনো মুসলমানের চেয়েও বেশি ভালো মুসলমান। ইসলাম যাকে মানুষ বলে, আপনি তো তারই সাক্ষাৎ প্রতিরূপ। ধিক্কার আমাকে, যে ভণ্ড মুসলমানদের ভ্রমজালে এতদিন বেঁচেছিলাম। সরাসরি বিপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সংবাদপত্রে প্রকাশিত তার এই ভাবাবেগ কট্টরপন্থীদের কাছে নিজেদের সমালোচনা বলে মনে হয়েছে। নাসিরের এই কথা বলা তাদের পছন্দ হয়নি। তখন একদিন তার বিরুদ্ধে ফতোয়া জারি করা হলো, যা অনুযায়ী সমাজে তাকে বর্জন করার নির্দেশ দেওয়া হয়েছে। ফতোয়া জারির কয়েকদিনের মধ্যেই এই খবর নাসিরের কাছেও পৌঁছে গেল। তখন সে ভাবতে লাগল যে এই কট্টরপন্থীদের মধ্যে এটা কেমন গর্বের অনুভূতি। এরা নিজেরা তো 100-200 বছর আগের সংকীর্ণ চিন্তায় বেঁচে আছে, কিন্তু নিজেদের মহান এবং বুদ্ধিমান মনে করার ভ্রম পুষে রেখেছে। বদলে যাওয়া নাসির আজ মানছে যে এদের মতো চিন্তাধারার হওয়ার কারণেই সে নিজের স্ত্রী ফিরদৌসের সঙ্গ হারিয়েছিল। এটাই পরবর্তীতে তার জেলে থাকা এবং এই সময়ের মধ্যেই তার আব্বুর মৃত্যুর কারণ হয়েছে। নাসির আগের মতো মানুষ থাকলে সে নিজের বিরুদ্ধে হওয়া ফতোয়ায় গভীর অবসাদে ডুবে যেত।
কিন্তু আজকের নাসির এই ফতোয়ার দিকে নজর না দিয়ে একে নিজের মস্তিষ্ক থেকে ঝেড়ে ফেলেছে। এখন তার মুক্তির দিন এগিয়ে আসছে। সে দিনের বেলায় জেলে নির্ধারিত কাজ করে এবং রাতে তাকে দেওয়া সাহিত্য পড়ে। তারপর সেই দিনটিও এল যখন নাসির মুক্তি পেল। তার ওপর ফতোয়া না থাকলে হয়তো তার কিছু বন্ধু জেলের গেটে তাকে স্বাগত জানাতে আসত। কিন্তু নাসিরের ওপর ফতোয়ার কারণে তার কোনো বন্ধুই আসেনি। কিন্তু কোনো ফতোয়াই একজন মাকে তার ছেলের থেকে দূরে থাকতে বাধ্য করতে পারে না। জেল থেকে মুক্তির সময় নাসির দেখল তার আম্মি জেলের গেটে তার জন্য অপেক্ষা করছেন। আম্মির মধ্যে এই ৭-৮ মাসেই অনেক পরিবর্তন এসেছে যা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। নাসিরের জেলে থাকা এবং নাসিরের আব্বুর মৃত্যুর কারণে একাকিত্বের নিরাশা এবং অবসাদ তাকে হঠাৎ জীর্ণ করে দিয়েছে। তাকে এখন তার বয়সের চেয়ে ১০ বছর বেশি বৃদ্ধা বলে মনে হচ্ছে। নাসির আম্মির সাথে দেখা করে কেঁদে ফেলল। তখন নিজের ছেলেকে সামনে দেখে দুর্বল হয়ে পড়া আম্মির আত্মবল শক্তিশালী হয়ে উঠল। তিনি নাসিরকে সান্ত্বনা দিয়ে বললেন, নাসির, তুমি এখন স্বাধীন। আমার বিশ্বাস যে এখন তুমি খুব জলদি সব ঠিক করে ফেলতে পারবে। তখন নাসির বলল, আম্মি, আপনি ঠিকই বলছেন। গত ৩ বছর আমাকে ৩০ বছরের অভিজ্ঞতা দিয়ে গেছে। আম্মি, এখন আমি এমন কোনো কাজ করব না যাতে আপনার খারাপ লাগে বা ভবিষ্যতে আরও লজ্জিত হতে হয়। এখন থেকে আপনাকে আরও বেশি খুশি দেখাই হবে আমার সবচেয়ে প্রথম কর্তব্য। তারপর অটো রিকশা নিয়ে আম্মি এবং নাসির নিজেদের বাড়ির দিকে রওনা হলেন। নাসির বাড়ি ফিরে আসায় আম্মির বেঁচে থাকার আকাঙ্ক্ষা আবার জেগে উঠল। জোয়ান ছেলে জেলে বন্দী ছিল, তার জীবনের স্বপ্নগুলোর কথা ভেবে আম্মির মন করুণায় ভরে থাকত। এখন মুক্তি পাওয়া ছেলেকে তিনি ভালো ভালো খাবার রেঁধে খাওয়াতে চান। জেলে ৩ বছর কাটানোর ফলে নাসিরের খাবারের ব্যাপারে এখন আর কোনো বায়না বাকি নেই। জীবনের জন্য খাওয়া প্রয়োজন, এখন এই চিন্তা থেকেই নাসির যা পায় তাই খেয়ে নেয়। এখন নাসির নিজের অটোমোবাইল ওয়ার্কশপকে আবার নতুন রূপ দেওয়ার জন্য কঠোর পরিশ্রম শুরু করেছে। নিজের মধ্যে আসা পরিবর্তনের ফলে নাসির এখন তার গ্রাহকদের সাথে অত্যন্ত নম্রভাবে আচরণ করতে শুরু করেছে। সেই সাথে সে গ্রাহকদের কাছ থেকে গাড়ি সারাইয়ের পারিশ্রমিকও বাজারের প্রচলিত হারের চেয়ে কম নিতে শুরু করেছে। নিজের গ্রাহকদের এতে আরও বেশি খুশি হতে দেখে সে সন্তোষ পায়। এইভাবে নাসিরের জীবনের নতুন ইনিংসে সে আম্মির সাথে অনেক বেশি প্রসন্নতা অনুভব করতে শুরু করেছে। তার মুক্তি পাওয়ার 10 দিন হয়েছে, তখন নাসির আম্মিকে বলল, আম্মি, কাল আপনি আমার সাথে চলুন। আমি ফিরদৌস এবং তার স্বামীর সাথে দেখা করে ক্ষমা চাইতে চাই। আম্মি নাসিরের এই কথা শুনে অবাক হলেন এবং সেই সাথে চিন্তিত হলেন। তিনি নাসিরকে জিজ্ঞাসা করলেন, নাসির, তুমি কি ভুলে গেছ? গতবার দেখা হওয়ার সময় তুমি ফিরদৌসের ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছিলে। এমনটা হওয়ার পর তুমি কি ভাবছ ফিরদৌস তোমার সাথে কখনো দেখা করতে চাইবে? নাসির বলল, আম্মি, আপনি ঠিকই বলছেন। এটা সম্ভব এবং উচিত বলে মনে হচ্ছে না, কিন্তু আপনি তো জানেন, সেই মামলাতেই ফিরদৌসের স্বামী জজ সাহেব আমাকে খুব কম সাজা দিয়েছিলেন। এতে আমি আশার আলো দেখতে পাচ্ছি যে ফিরদৌস আর জজ সাহেব আমার সাথে দেখা করতে রাজি হতে পারেন। যদি এমনটা হয় তবে তাদের কাছে ক্ষমা চেয়ে আমার হৃদয়ের ওপর রাখা বড় বোঝা নেমে যাবে। আম্মি বললেন, নাসির, চলো, আমি মেনে নিচ্ছি যে তারা তোমাদের সাথে দেখা করার সময় দিয়েও দেবেন। তবুও বেটা, তোমার এখন ফিরদৌসের সাথে দেখা করা আমার উচিত মনে হচ্ছে না। ফিরদৌস আর তোমার মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল। এমন অবস্থায় যখন ফিরদৌস নিজের নতুন ঘর সংসারে খুব সুখে আছে, তখন তাকে অতীত হয়ে যাওয়া আমাদের সম্পর্কের অপ্রয়োজনীয় স্মৃতি মনে করানো ভালো কথা নয়। নাসির যখন এইভাবে চিন্তা করল তখন তার আম্মির কথা ঠিক মনে হল। সে চুপ করে গেল। আগের নাসিরের চেয়ে বর্তমানের নাসির এইভাবে আলাদা হয়ে গেছে। আগের নাসির নিজের খেয়ালখুশি মতো কাজ করত, এখনকার নাসির পরিস্থিতির গুরুত্ব বিচার করতে সমর্থ হয়েছে। আসলে আম্মি নাসিরের কাছ থেকে সেই কথাটি গোপন করেছিলেন যে হরিশচন্দ্র জির বদলি হওয়ার কারণে এখান থেকে চলে যাওয়ার আগে ফিরদৌস এবং হরিশচন্দ্র জি নাসিরের আব্বুর মৃত্যুতে শোক জানাতে এবং তার সাথে দেখা করতে এসেছিলেন। সেই সময় ফিরদৌস আর হরিশচন্দ্র জি আম্মির একাকিত্বের কথা ভেবে শুকনো ফল এবং তাজা ফলের বড় প্যাকেট নিয়ে এসেছিলেন।
আম্মি তখন হরিশচন্দ্র এবং ফিরদৌসের মধ্যে মানবিকতার পরিচয় পেয়েছিলেন। তার খুব অনুশোচনাও হয়েছিল যে তার ছেলে এত ভালো একটি মেয়ের গুরুত্ব বুঝতে পারেনি। ফিরদৌস ভাগ্যক্রমে নাসিরের জীবনে এসেছিল, কিন্তু নাসির নিজের অযোগ্যতার কারণে তাকে হারিয়েছে। আম্মি এখন চান যে তার ছেলের দ্বারা উৎপীড়িত ফিরদৌস যেন তার বর্তমান ঘর সংসারে সব সুখ বৈভব পায়। এই কারণেই তিনি চান না যে অতীতকালের ভয়ানক ছায়া হয়ে যাওয়া নাসিরের ছায়া ফিরদৌসের জীবনে ভবিষ্যতে আর কখনো পড়ুক। যখন আম্মি নাসিরকে নিজের কথা দিয়ে রাজি করালেন তখন তার মনে হল ছেলের আবেগকে সম্মান দেওয়া উচিত। তিনি এটা তো জানতেনই যে ফিরদৌস নতুন শহরে বদলি হয়ে গেছে, তবুও তিনি নাসিরকে বললেন, ঠিক আছে বেটা, তোমার উদ্দেশ্য পবিত্র, তাই কাল যখন তুমি বলবে আমি জজ সাহেবের বাংলোতে তোমার সাথে যাব। আমরা যদি তাদের সাথে দেখা করতে পারি তবে তাদের ছোট্ট শিশুর জন্য উপহারও দেব। পরের দিন যখন তারা জজ বাংলো এলাকায় গেল তখন নাসির জানতে পারল যে হরিশচন্দ্র প্রমোশন এবং বদলি হওয়ার ফলে সপরিবারে অন্য শহরে চলে গেছেন। তখন নাসির বলল, আম্মি, আপনি ঠিকই বলেছিলেন যে এখন আমার ফিরদৌসের সাথে দেখা করা উচিত নয়। আমার না মানা সত্ত্বেও আজ সেটাই হয়েছে যা উচিত। এখন এই ক্ষমা প্রার্থনার ভাব আমি আজীবন নিজের হৃদয়ে রাখব এবং হরিশচন্দ্র জি ও ফিরদৌসের জীবনের প্রতিটি কামনার পূর্তির জন্য প্রার্থনা করব। নতুন ইনিংসে নাসিরের সাথে দুটি ব্যাপার প্রতিকূল। প্রথমত, তাকে পিছে দোষী সাব্যস্ত, কনভিক্টেড, নাসির বলা শুরু হয়েছে। দ্বিতীয়ত, তার বিরুদ্ধে ফতোয়া থাকায় কট্টরপন্থীরা তার শত্রু হয়ে গেছে। যারা কট্টর নয় তারাও তার সাথে দেখা দিয়ে কট্টরপন্থীদের নজরে আসার ঝুঁকি নিতে চায় না। এই অবস্থায় ৩-৪ বছর আগে পর্যন্ত তার ঘনিষ্ঠ থাকা মানুষজন নাসির থেকে দূরে সরতে শুরু করেছে। যদিও ওয়ার্কশপে এসব নিয়ে নাসিরের চ্যালেঞ্জ বেশি নেই, কারণ গাড়ি সারাতে আসা তার গ্রাহকদের বেশিরভাগই তথাকথিত কাফের, যারা কম খরচে ভালো কাজ পাওয়ার কারণে তার ওয়ার্কশপে প্রতিদিন বাড়তি সংখ্যায় আসতে শুরু করেছে। নাসিরের ওয়ার্কশপের মেকানিকরা তারই স্বজাতির, যারা নাসিরের দ্বারা ভালো বেতন পাওয়ায় এবং ভালো ব্যবহার পাওয়ায় তার ওপর ফতোয়া থাকা সত্ত্বেও তার সাথেই রয়ে গেছে। এভাবেই চলা নাসিরের জীবনে জেল থেকে ছাড়া পাওয়ার 1 মাস হয়েছে। তখন এক রাতে যখন সে খাবার খাওয়ার পর পান খাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলো তখন অন্ধকার গলিতে কেউ তার ওপর খঞ্জর ছুঁড়ে মারল। তারপর আক্রমণকারী অন্ধকারে পালিয়ে গেল। আক্রমণকারীর লক্ষ্য তার প্রাণ নেওয়া ছিল কিনা তা আক্রমণকারীই জানত, কিন্তু খঞ্জরটি নাসিরের কোমরের নিচের অংশে ঠিক সেভাবেই লাগল যেভাবে তার ছোড়া খঞ্জরটি সেই সময়কার গর্ভবতী ফিরদৌসের গায়ে লেগেছিল। নাসির এই আঘাতে যন্ত্রণায় চিৎকার করে রাস্তায় পড়ে গেল। কয়েক মিনিট পর সেখানে একটি অটো রিকশা এল। প্রথমে অটো চালক ইতস্তত করলেও পরে সে রক্তাক্ত নাসিরকে হাসপাতালে পৌঁছে দিল। এই কঠিন সময়ে সে পুলিশের ঝক্কি সামলানোর ভয় ত্যাগ করে নাসিরের সাহায্য করল। তাকে নাসির 1000 টাকা দিল ইডিওগ্রাফিক পিরিয়ড। নাসির হাসপাতালে চিকিৎসা পেল, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার খবর পুলিশকে দিয়ে দিল। পুলিশ তার বয়ান নিল। সেই সময় পুলিশ ইন্সপেক্টর জিজ্ঞাসা করলেন, আপনার কি নিজের ওপর হওয়া হামলার জন্য নির্দিষ্ট কোনো ব্যক্তির ওপর সন্দেহ আছে? নাসির উত্তরে নিজের করা অপরাধের রায়ের পর করতে বলা কথাগুলো বিস্তারিতভাবে জানিয়ে দিল। শেষে সে বলল, সরাসরিভাবে আমার এমন কোনো শত্রু নেই যে আমাকে জান থেকে মারতে চায়। যেই হামলা করেছে সে আমার বিরুদ্ধে হওয়া ফতোয়ায় উত্তেজিত কোনো কট্টরপন্থী ব্যক্তি। এদিকে বাড়িতে নাসির ফিরে না আসায় আম্মি নাসিরকে অনেকবার মোবাইল কল করলেন। নাসিরের থেকে উত্তর না পেয়ে তিনি সারা রাত অঘটনের কথা চিন্তা করতে থাকলেন। তার সারা রাত অশান্তভাবে জেগে কাটল। এখন আপনি শুনুন মানব পরিচয় এর এই পর্বের ওপর জেমিনাই দ্বারা লেখা পর্যালোচনা, সমালোচনা এবং নির্দেশিকা। উপশিরোনাম: ফতোয়া, মুক্তি এবং কট্টরপন্থার পাল্টা আঘাত। এই পর্বটি নাসিরের মানবিক পুনরুত্থানের সামনে কট্টরপন্থী সমাজের প্রতিক্রিয়াকে তুলে ধরেছে। মা ছেলের ভালোবাসার মধ্যে নাসির নিজের নতুন ইনিংস শুরু করে, কিন্তু তার সত্যকে সামাজিক প্রতিশোধের সম্মুখীন হতে হয়। 1. সত্য বলার দাম। নাসিরের করতে বলা অনুশোচনাভরা শব্দগুলো, হরিশচন্দ্রকে ভালো মুসলমানের চেয়েও শ্রেষ্ঠ মানুষ বলা,
তাকে কট্টরপন্থী সম্প্রদায় থেকে বর্জিত করে দিয়েছে। সামাজিক বর্জন ফতোয়া দেখায় যে কট্টরপন্থা কতটা সংকীর্ণ, তারা সংস্কার বা মানবিকতাকে নয় বরং শুধুমাত্র পুরনো সংকীর্ণতাকে গ্রহণ করে। নাসিরের একে গর্ববোধের ভ্রম বলে ঝেড়ে ফেলা তার মজবুত নৈতিক পরিবর্তনকে প্রমাণ করে। 2. ক্ষমা এবং মানবিকতার পরাকাষ্ঠা। নাসিরের ফিরদৌস এবং হরিশচন্দ্রের কাছে ক্ষমা চাওয়ার ইচ্ছা তার চরিত্রের নৈতিক উচ্চতাকে ফুটিয়ে তোলে, যা আম্মির বিবেকের মাধ্যমে সঠিক দিশা পায়। আম্মির বিবেক আম্মি তাকে দেখা করতে বাধা দিয়ে ফিরদৌসের বর্তমান সুখকে রক্ষা করেন। তার বিশ্বাস যে অতীতকালের ভয়ানক ছায়া নাসির ফিরদৌসের জীবনে পড়া উচিত নয়। ভাগ্যের দিকনির্দেশনা হরিশচন্দ্রের বদলি নাসিরকে ক্ষমা চাওয়া থেকে বিরত করে, যাকে নাসির উচিত মনে করে এবং প্রার্থনায় পরিণত করে। এটি ভাগ্য দ্বারা তার শুদ্ধ ইচ্ছাকে গ্রহণ করার সংকেত। 3. কর্মের ফল এবং শেষ আঘাত। নাসিরের পুনরুত্থান তার কর্ম এবং মানবিকতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। নতুন জীবন ওয়ার্কশপে নম্রতা এবং কম পারিশ্রমিক তার মায়ের বলা ইবাদতের সবার ভালো করা এক প্রত্যক্ষ রূপ। অন্যান্য ধর্মাবলম্বী গ্রাহকদের তার প্রতি আকর্ষণ প্রমাণ করে যে গুণমান এবং নৈতিকতা কট্টরপন্থার চেয়ে বেশি শক্তিশালী। কাব্যিক ন্যায় পোয়েটিক জাস্টিস হামলার ঘটনাটি নাটকীয়ভাবে নাসিরের গত পাপের পুনরাবৃত্তি ঘটায়। খঞ্জরটি কোমরের নিচে ঠিক সেভাবেই লাগল যেভাবে সে গর্ভবতী ফিরদৌসকে আঘাত করেছিল। এই হামলা এটাও প্রমাণ করে যে তার সবচেয়ে বড় শত্রু কট্টরপন্থাই। অটো চালক একজন অপরিচিতের ভয় ত্যাগ করে সাহায্য করা হরিশচন্দ্র এবং ফিরদৌসের মানবিকতার বিচারকে সমাজের নিম্ন স্তর পর্যন্ত পৌঁছে দেয়। উপসংহার এই পর্বটি নাসিরের চরিত্রকে পূর্ণতা দান করেছে, যেখানে তার আত্মসংশোধনকে সামাজিক প্রতিশোধের শেষ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। পর্ব 12 সমাপ্ত।